মায়েরা নিজেকে সামলে নিতে চায়, মাথা নিচু করে নেয়। বেশ অনেকক্ষণ চুপ থাকলো। ঘন্টা বাজলো। সবাই ক্লাসের দিকে অগ্রসর হলো, তবে মায়েরা উঠল না। না তো উঠল মিলা। মায়েরার মাথা নিচু, মিলার দৃষ্টি মায়েরার পানে। মেয়েটার চোখে মুখে অসহায়ত্ব। মায়েরা হঠাৎই ভাঙা গলায় বলে, যে মা আমাকে পেটে ধরেছিল সে কখনো সুখ পায়নি জানিস মিলা। কারণ শুনবি? তার গায়ের রং ছিল শ্যামলা। আমার আসল বাবা তাকে মানতো না, পছন্দ করতো না। আমার দাদি খুব ভালো মানুষ ছিল। সে আমার মাকে নিজের ছেলের থেকে আগলে রাখতো। হায় রে পুরুষ মানুষ! মায়ের গায়ের রং তার চেয়ে চাপা ছিল বলে মাকে মেনে নেয়নি, অথচ আমি হেঁটে হেঁটে মায়ের পেটে চলে এসেছিলাম। কথাটা বলে মায়েরা বিদ্রূপের হাসি হাসে। মিলার দিকে ভেজা চোখে তাকায়। অতঃপর বলে, কি বুঝলি মিলা? মিলা অদ্ভুত চোখে চেয়ে আছে মায়রার দিকে। মায়রা ম্লান হেসে বলে, সেই মাকে কখনো দেখিনি, কিন্তু আমাকে পেটে রেখেছিল। কথাটা ভাবলেই কেমন যেন লাগে। মায়ের স্পর্শটাই পায়নি, কেন যেন কষ্ট হয় সেই না দেখা মায়ের জন্য। সে আমাকে পেটে নিয়ে স্বামীর লাথি খেয়েছে পেটে। তার দোষ ছিল গায়ের রং সাদা নয় কেন? ওহ, সেই বাবা আবার আমায় খুব ভালোবাসতো, কারণ আমার চামড়া সাদা, একদম তার মতো। মায়ের মতো হলে হয়তো সে নিজেই আমাকে ডাস্টবিনে ফেলে দিয়ে আসতো। মায়েরার চোখ থেকে আক্ষেপের অশ্রু গড়িয়ে পড়ে। একটু থেমে আবারও বলে, আমার সৎ মাটা না খুব ভালো। ভাগ্য করে এমন সৎ মা পাওয়া যায়। কিন্তু আমার বাবা আমার সৎ মাকে কেন বিয়ে করেছিল জানিস? বউ ছাড়া পুরুষ মানুষের রাত যায় না বোধ হয়, তাই আবার বিয়ে করলো। এবার বিয়ে করার সময় সেই আগের ভুল করেনি, একদম সাদা চামড়ার মেয়েকে বিয়ে করে আনলো। আমার মা মারা যাওয়ার কয়েক মাসের মধ্যেই বিয়ে করলো। অজুহাত হিসাবে দিল দুধের বাচ্চার মা প্রয়োজন। আমি কথাটা ভাবি, আমার গর্ভধারিণী মা যদি মারা না গিয়ে বেঁচে থাকতো কোনোভাবে। এরপর হঠাৎ একদিন এসে দেখতো সে 2 দিন নেই। তার স্বামী মনের মতো করে একটা ফর্সা মেয়েকে বিয়ে করে এনেছে। তাহলে আমার মায়ের মনের অবস্থাটা কি হতো? মায়েরা কথাটা বলে আকাশ পানে তাকায়। নীল আকাশে সাদা মেঘের ভেলা ভেসে যায়। মায়েরার ইচ্ছে করে মেঘের কোলে বসে ভেসে যেতে। মলিন হেসে বিড়বিড় করে, মেঘমালা, তুমি যদি আমায় আমার গর্ভধারিণীর মায়ের বুকে নিয়ে যেতে পারতে, তবে আমি তোমার কোলে উঠে যেতাম। কত ভালো হতো! ইস, সত্যি যদি এমনটা হতো। দৃষ্টি জোড়ায় অসহায়, চোখের কোণে ঘেঁষে অশ্রু গড়ায়। মায়েরা চোখ জোড়া নামিয়ে নেয় ঘাসের ওপর। এরপর আবারও বলে, আমার সৎমাটা খুব ভালো। আমার বাবা তো আর তাকে ভালোবেসে বিয়ে করেনি, রূপ দেখে ঘরে এনেছে। আমার দায়িত্ব দিয়েছে তার হাতে। সে আমাকে নিজের মেয়ের মতো করে আগলে রেখেছে। কিন্তু বাবাও বেশি দিন থাকলো না, দুনিয়ার মায়া ছেড়ে চলে গেল। আমার মনে হয় আল্লাহ ঠিকই করেছে বাবাকে নিয়ে। আমার সৎ মায়ের আমার বাবার চেয়ে অনেক ভালো স্বামী প্রাপ্য ছিল, তাই হয়তো আমার বাবাকে আল্লাহ নিয়ে নিয়েছে। কথাগুলো বলে আবারও বেশ অনেকক্ষণ চুপ করে থাকলো মায়েরা। চোখ জোড়া বারবার ঝাপসা হয়। 2 হাতে ঝাপসা দৃষ্টি মুছে নেয়। এরপর ভাঙা গলায় বলে, এইসব গল্প আমার দাদির কাছে শুনেছিলাম। আমার দাদি আমার ক্লাস 8-এর শেষের দিকে মারা যায়। এরপর আরও একা লাগতো। প্রথম যখন শুনেছিলাম ওটা আমার সৎ মা, আসল মা নয়, খুব ভয় লাগতো তাকে। কিন্তু মা আমাকে জড়িয়ে আমার ভয় ভাঙাতো। এরপর সহজ হয়ে মায়ের সাথে থাকতাম সব সময়। তবে আস্তে আস্তে বড় হলে বুঝতে পারলাম তার স্বামী আমায় পছন্দ করে না। না করারই কথা, আমি তো তাদের কেউ নই। মায়েরা থামে, লম্বা শ্বাস ফেলে আবারও 2 হাতে ঝাপসা চোখ জোড়া মুছে নেয়। বলে, আমার গল্পের বই খুব ভালো লাগে, কিন্তু কখনো কিনতে পারিনি টাকার জন্য। আমার ফ্রেন্ডদের বোন বা যে কেউ, এদের থেকে বই আনতাম, তারপর পড়া শেষে ফেরত দিয়ে দিতাম। তারপর একদিন শীষওয়ালাকে পেলাম, কিভাবে যেন ভালোবাসলাম, আবার হারিয়েও ফেললাম, আবার ফিরে পেলাম। কিন্তু সে তো আমায় ভালোবাসে না। মাঝে মাঝে ইচ্ছে করে আগুনের মধ্যে গিয়ে বসে এই সাদা চামড়া পুড়িয়ে ফেলি। এরপর যে অল্প কয়েকজন আমায় ভালোবাসে, ওইটুকু খাঁটি ভালোবাসাগুলো আমি অনুভব করব। এরপর থেমে যায় মায়েরা, জড়িয়ে আসে কথা। বেশ কিছুক্ষণ পর কেমন যেন করুণ কণ্ঠে বলে, আমার শিশওয়ালা আমায় না দেখে
কেন ভালোবাসলো না মিলা? আমার ভীষণ কষ্ট হয়। কথাটা বলে দুই হাতের মাঝে মুখ লুকায়, চোখ থেকে নীরব অশ্রু গড়িয়ে পড়ে। ওভাবে বিড়বিড় করে, আমায় ভালোবাসার মতো কেউ নেই। গর্ভধারিণী মা নেই, বাবা নেই, সৎ মা থেকেও নেই। শিশওয়ালা আমার মোহে আটকে আছে। মিলা এগিয়ে এসে মায়রাকে জড়িয়ে ধরল, পিঠে হাত বুলিয়ে বলে, রূপ দেখে মোহে পড়লে তারা যত্নের কথা ভুলে যায় মায়রা। তোর স্বামী তো তোকে যত্ন করে, তুই তোর সেই বাবার সাথে সবাইকে গুলিয়ে ফেলছিস কেন? মায়েরা কিছুই বলল না। মিলা বোঝানোর স্বরে বলে, তোদের মাঝে সম্পর্কটা স্বাভাবিক কর, তোর স্বামীর ইচ্ছাগুলো পূরণ কর, নয়তো সেই দাদিমার ছেলের কথা মনে আছে? অমন হলে তখন তোর শিশওয়ালা হারিয়ে যাবে। মায়েরা নাক টেনে বলে, হারিয়ে গেলে যাবে। মিলা হেসে বলে, তোর শিশওয়ালা অন্য কারোর হয়ে যাবে। মায়েরা মিলাকে ছেড়ে কণ্ঠে কিছুটা রাগ ঢেলে বলে, শরীর না পেয়ে যারা অন্য নারীতে আসক্ত হয় ওরা নোংরা হয়, ওরা ভালোবাসতে পারে না। ওদের ভালোবাসা নামক ফালতু জিনিস আমার লাগবে না, সেটা শিশওয়ালা হলেও। মিলা মিটিমিটি করে হেসে বলে, তুই কতদিন ভার্জিন থাকার ডিসিশন নিলি? মায়েরা বিব্রত বোধ করে, কোনো রকমে উত্তর করে, জানি না। মিলা বোঝানোর স্বরে বলে, তুই বেশি ভাবিস, তোর দাদি শাশুড়ির কথা ভুলে কেন যাস বারবার? আমি তোর ভালো চাই মায়েরা। তোর যদি এই বিয়েটা ভেঙে যায় তখন কি হবে ভেবেছিস একবারও? সমাজে একটা ডিভোর্সি মেয়ের জায়গা কোথায় থাকে জানিস না? তোদের তো বাবা মা থাকে, আর তবুও মেয়েকে কত ভুগতে হয়। আর তোর পাশে কে থাকবে বলতো? তোর সৎ মা তোকে ভালোবাসে, কিন্তু চাইলেও সে তো তোর পাশে থাকতে পারে না। তুই তোর স্বামীর ইচ্ছাটা পূরণ করে দে বোন, নয়তো পরিণতি অন্য কিছু হলে তোর কি হবে বল? মায়েরা স্তব্ধ চোখে মিলার দিকে চেয়ে রইল, একটা কথাও বলল না, শুধু চেয়েই রইল। মিলা বিরক্ত হয় মায়েরার নীরবতায়। এই পর্যায়ে রেগে গিয়ে বলে, তুই সবসময় 10 লাইন বেশি বুঝিস। যখন রাস্তায় বের করে দিবে তখন এইসব ভালোবাসা জানালা দিয়ে পালাবে। ভালোবাসার আশায় বসে থাকতে থাকতে তোর স্বামী তোকে ধাক্কা মেরে বের করে দিয়ে আরেক রূপবতীকে ঘরে তুলবে, তখন রাস্তায় ভিক্ষার থালা নিয়ে ঘুরিস। এত আবেগ দিয়ে দুনিয়া চলে না। আবেগের ঠেলায় স্বামীকে কাছে আসতে না দিয়ে আঙ্গুল চুষে খা, তারপর সে আরেকজনকে। আর বলতে পারে না। মায়েরা রেগে মিলার গালে একটা থাপ্পড় মেরে দেয়। মিলা অবাক হয়ে তাকায় মায়েরার দিকে। মায়েরার চোখ দুটো লাল, চোখ থেকে অবাধ্য নিঃশব্দ কান্নাগুলো টুপটুপ করে গড়িয়ে পড়ে। অনেকক্ষণ পেরিয়ে যাওয়ার পরও মায়েরাকে এমন এক ধ্যানে নিজের দিকে চেয়ে থাকতে দেখে খারাপ লাগে মিলার। মেয়েটার কেমন যেন শখ পেয়ে অশ্রু বিসর্জন দেয় তো দেয়ই। মিলা বুঝলো সে হাইপার হয়ে অনেক ভুলভাল বলে ফেলেছে। অতঃপর মায়েরাকে ঝাঁকিয়ে বলে, সরি মায়েরা। মায়েরার ধ্যান ভাঙলো বোধ হয়, ভাঙা গলায় বলে, অন্যকে টানছিস কেন বারবার? মিলা ছোট করে বলে, কারণ ছেলেরা মৌমাছির মতো, এক ফুলে মধু না পেলে আরেক ফুলে মধুর সন্ধানে চলে যায়। আমার মা সবসময় এটা বলে। মায়েরা ঢোক গিলল, অস্পষ্ট স্বরেই বলল, ও। কথাটা বলে আনমনা হয়, চোখ থেকে আরো কয়েক ফোঁটা অবাধ্য অশ্রু গড়ালো। বেশ কিছুক্ষণ পর মায়েরা মাথা নিচু করে দুই হাতে চোখ মুখ মুছে মিলার দিকে হেসে ফেলল। মিলার যে গালে থাপ্পড়টা দিয়েছে সেই গালে একটা চুমু খেয়ে বলল, আমি সরি, মনে রাখিস না মারটা, চাইলেই 10টা ফিরতি থাপ্পড় দিয়ে দিস আমাকে। এরপর কোলের ওপরে রাখা বইটি নিয়ে উঠে দাঁড়ালো। মায়েরা উঠতে দেখে মিলাও উঠে দাঁড়ালো। মায়েরা হেসে বলে, তুই ক্লাসে যা মিলা, আমি একটু ওয়াশরুমে যাব। মিলা অবাক হলো না। মায়েরা তো এমনই, সবসময় কেমন যেন হাসে। সে বুঝেছে মায়েরার খুব কষ্ট পেয়েছে। মায়েরা উল্টো ঘুরে 2 পা এগোলে মিলা বলে ওঠে, তুই কি আমার কথায় মন খারাপ করলি মায়েরা? আমি তোর ভালোর জন্যই বলতে চেয়েছিলাম, সরি। মায়রার পা থেমে যায়। মিলার দিকে ঘুরে দাঁড়িয়ে মৃদু হেসে বলে, না রে, মন খারাপ করব কেন? শুধু বুঝলাম মেয়েরা পুতুল, তাদের মাথার উপর ছায়া নামক সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার মেশিন রূপী মানুষ থাকে। এই দেখ, বিয়ের আগে আমার মা নামক ছায়া আমার ইচ্ছার বিরুদ্ধে একজনের সাথে বিয়ে দিয়ে দিল। এখন আমাকে সেই সংসার বাঁচাতে নিজেকে বিলিয়ে দিতে হবে, নয়তো স্বামী অন্য নারীতে আসক্ত হয়ে যাবে। এখানে আমি সেই সিচুয়েশনে এর জন্য প্রস্তুত নই। তবু আমায় ইচ্ছে কি আসে যায়।
সংসার বাঁচাতে তো হবে। আমাদের চাওয়া পাওয়া সব ছুঁড়ে ফেলে স্বামীর চাওয়া মেটাতে হবে, এটাই। কথাটা বলে আর দাঁড়ালো না। ওয়াশরুমের দিকে যেতে যেতে মলিন কণ্ঠে বলে, ছোটবেলায় লুডো খেলতাম, আমার গুটি খেয়ে নিলে কেঁদে কাঁদতাম। আর এখন জীবনের এত এত জটিল খেলা দেখে হাসি। আর একটু এগিয়ে গিয়ে থেমে যায় মায়েরা। পিছু পিছু মিলা আসে। মায়েরা উল্টো ঘুরে মিলার দিকে তাকায়। মিলা অপরাধীর চোখে মায়েরার দিকে চেয়ে আসে। মায়েরা মিলার অবস্থা থেকে পেট চেপে হাসতে লাগলো। কোনো রকমে হাসি থামিয়ে বলে, তুই এমন দেবদাস হয়ে গেলি কেন বুঝলাম না। বোন রে, জামাই প্যারা দিলে এইসব কাজে লাগবে। তখনকার জন্য মন খারাপের ডোজ জমিয়ে রাখ, ক্লাসে যা। মিলা মায়রার হাত ধরে বলে, সরি মায়রা, তুই আমার কথায় কষ্ট পেয়েছিস জানি। মায়রা মৃদু হেসে বলে, কষ্ট কি সেটাই তো বুঝি না, পাবো কি করে। একটু থেমে উদাস কণ্ঠে বলে, বাবা মারা যাওয়ার আফসোস করি না, যে আমাকে মা ভালোবাসেনি, অমানুষের মতো আচরণ করেছে আমার মায়ের সাথে। সে বেঁচে থাকলে আমি তাকে বাবা বলে ডাকতে পারতাম না কখনো। অমন বাবা আমার নেই, তাতেই শান্তি আমার। মা মারা যাওয়াতে আমি শান্তি পেয়েছি। বাঁচলে আবার আমার বাবার ঘরেই আসতো, আবার অত্যাচারের সহ্যও করতে হতো। অমন অমানুষ নামক স্বামীর ঘরে চেয়ে মাটির তলায় মায়ের শান্তির জায়গা। শুধু একটা তীব্র আফসোস হয়, সেই দিন মায়ের সাথে আমার শেষ নিঃশ্বাসটা কেন বন্ধ হয়ে গর্ভধারিণী মায়ের বুকের ওপর আমার একটুখানি জায়গা কেন হলো না। কথাগুলো বলে লম্বা করে শ্বাস ফেলল মায়েরা। ডান হাতের ঝাপসা চোখ দুটো স্বাভাবিক করে নিয়ে ডান পাশে তাকালো। হঠাৎই হাত উঠিয়ে বলে, এই লিয়ানা, দাঁড়া আমার জন্য, ও আমিও অসমে যাব। কথাটা বলে দৌড় লাগায়। পিছু ফিরে মিলার দিকে তাকিয়ে হেসে বলে, ক্লাসে যা বান্ধবী। মিলার অসহায় চোখে চেয়ে রইল। লাস্ট দুটো ক্লাস মায়েরা হেসে খেলেই শেষ করে। মিলাকে চুপ দেখে ওকে খোঁচায়। মিলা হাসেনি। মায়েরা কয়েকজন পরিচিত মেয়েদের থেকে বিদায় নিয়ে মিলার হাত ধরে বাইরে বেরিয়ে আসে। মাঠের কোনায় গিয়ে ব্যাগ থেকে পানির পটটা বের করে পানি খায় মায়েরা। পাশে মিলা মন খারাপ করে দাঁড়িয়ে আছে। মায়েরা বিরক্ত হয় মিলাকে দেখে। মিলাকে ধাক্কা দিয়ে বলে, এই তোর কয় নাম্বার স্বামীর জন্য এমন মুখ করে রেখেছিস বেয়াদ্দপ মহিলা। মিলা কিছুই বলল না। মায়েরা বোতল থেকে ডান হাতের মুঠোয় পানি নিয়ে মিলার দিকে ছুড়ে দেয়। সেই সময় এই দিক দিয়ে এক ম্যাডাম যাচ্ছিল। মিলা মুখ সরিয়ে নেয়, পানি গিয়ে পড়ে সেই ম্যাডামের মুখে। মায়েরা এটা দেখে চোখ বড় বড় করে তাকায়। সময় নষ্ট না করে দিশেহারা হয়ে দৌড় লাগায় কমন রুমের দিকে। মিলার হাত ধরতে ভোলেনি। ওই দিকে সেই ম্যাডাম আশেপাশে তাকিয়ে খুঁজলেও পেল না কাউকে। অনেক স্টুডেন্টের মাঝে কাউকে ধরতে না পেয়ে বিরক্ত হয়ে চলে গেল। মায়েরা কমন রুমের সামনে গিয়ে দাঁড়িয়ে হাঁপায়। মিলা রেগে বলে, এই গরমে এত দৌড়াস কেন, ভাল লাগে না। মায়েরা আশেপাশে সেই ম্যাডামকে না দেখতে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে। মিলার দিকে চেয়ে বলে, তোর দোষ, তুই যখন দেখলি আমি পানি মারছি, তুই মুখটা আমার হাতের দিকে এগোই দিবি না, তা না করে সরিয়ে নিয়েছিস, এই জন্যই তো কেলেঙ্কারিটা ঘটলো। মিলা অবাক হয়ে তাকালো। কি লজিকের! কিছু বলতে গিয়েও থেমে গেল। মন খারাপ হলো তার। মলিন গলায় বলল, তুই মিথ্যে মিথ্যে হাসিস মায়েরা, এইসব মিথ্যা হাসি আমার ভালো লাগে না। মায়েরা মৃদু হেসে বলে, বেশি ভাবছিস। মিথ্যা হাসবো কেন, হাসতে ভালো লাগে তাই হাসি। আচ্ছা থাক, উনি চলে আসবে এখন। নীলা আবারও বলে, তোর রাগ হয় না মায়েরা, তোর শিশুওয়ালা তোকে তোর মতো করে ভালোবাসে না বলে। মায়েরা মিলার দিকে চেয়ে থাকে। সময়ের সাথে সাথে চোখের কোণে বিন্দু বিন্দু অশ্রু জমে। ঝাপসা চোখ জোড়া বারবার পলক ঝাপটে বলে, রাগ হবে কেন মিলা, ভালোবাসা কি বলে কয়ে হয়? ভালোবাসলেও যেমন কারোর দোষ থাকে না, তেমনি ভালোবাসতে না পারলেও তার কোনো দোষ থাকে না। এসব মনের ব্যাপার। তাছাড়া উনি ভালো মানুষ, ওনার মন অনেক ভালো। শুধু আমাকে মারার সময় একটু মায়া কাজ করতো। লাস্ট কথাটা কেমন যেন অসহায়ত্ব ফুটে উঠল। আবারও বলে, আমি ভাবতাম শিশুওয়ালা আমাকে পছন্দ করত, আমার জন্যই শীষ বাজাতো, আমাকে শোনাতে যেত, কিন্তু এটার একটুও মেলেনি। উনি আমাকে চিনতই না রে। মিলা অবাক হয়ে বলে, সত্যি চিনতো না? কিভাবে বুঝলি? মায়েরা মৃদু হেসে বলে, যে রাতগুলোয় মাঝে মাঝে ওনার শীষ শুনতে পেতাম, আমি তখন ভাবতাম অনেকে থাকে না, লুকানো প্রেমিক লুকিয়ে লুকিয়ে ভালোবাসতে পছন্দ করে। আমি ভাবতাম
সে আমাকে ওভাবে ভালোবাসে, তাই আমার সামনে আসে না। সেই রাতগুলোর মাঝে আমি একদিন তার পিছু দৌড়াচ্ছিলাম। আমি তাকে দেখতে চেয়েছিলাম, আর একটু হলেই তাকে দেখতে পেতাম। কিন্তু হঠাৎই হোঁচট খেয়ে মুখ থুবড়ে পড়েছিলাম কাদা মাটিতে। পড়ে গিয়ে অনেকটাই শব্দে ডেকেছিলাম, শিশুওয়ালা। লোকটা খুব শক্ত কণ্ঠে বলেছিল, ডিসগাস্টিং। আমার ভীষণ খারাপ লেগেছিল। আমি পড়ে গিয়েছি, অথচ লোকটা কি বিরক্তিকর সুরে কথাটা বলল। তবে আমার থেকে একটু সামনেই একটা কুকুর ছিল, ঘেউ ঘেউ করে ডাকছিল। বেশি আবেগ ছিল তখন। ভেবেছিলাম আমার পড়ে যাওয়া সে দেখেনি, আর ওই শব্দটা কুকুরের জন্য বলেছে। কিন্তু আমার ধারণাটা ভুল ছিল, সেটা কয়েকদিন আগেই আমি বুঝলাম। কথাগুলো বলতে বলতে ঝাপসা চোখে মায়েরা মিলার দিকে তাকালে দেখলো মেয়েটা কৌতূহলীর চোখে তার দিকে চেয়ে আছে। মায়েরা মলিন হেসে বলে, কয়েকদিন আগে আমি জিজ্ঞাসা করেছিলাম, আপনি সে শিশুওয়ালা তাই না? সে উত্তর দিয়েছিল, আমার শরীরে পুষ্টি নেই, আমি হোঁচট খেয়ে পড়ে গিয়েছি কেন। এটা তখন বুঝিনি, উল্টো খুশি হয়েছি এটা ভেবে এটাই আমার শিশুওয়ালা। পরে অনেক ভেবে চিনতে বুঝলাম সে আসলে সেই দিন আমার পড়ে যাওয়া দেখেছিল। কিন্তু আমি তো উটকো ঝামেলা ছিলাম, তাই আমাকে একটু সাহায্য করতে আসেনি। আমি বরাবরই তার অপরিচিত একজন ছিলাম। বিয়ের পর পরিচিত হয়েছি। তার তারপরই তো তো সবই জানিস। কথাগুলো বলে মায়েরা মিলার দিকে তাকিয়ে হেসে বলে, একটা জিনিস দেখবি? মিলা প্রশ্নাত্মক চোখে তাকায় মায়রার দিকে। মায়রা মিলাকে টেনে একটা সাইডের দিকে নিয়ে যায়। এরপর উল্টো ঘুরে দাঁড়ায়, সামান্য নিচু হয়ে বোরখা উঁচু করে। এরপর ডান পায়ের প্লাজো হাঁটুর নিচে বরাবর পর্যন্ত তুলে একটা কালচে জায়গায় আঙ্গুল দিয়ে দেখায়। মিলা অবাক হয়ে তাকায়। খুব গভীর কথ, শুকনো, তবে খুব গভীর ছিল বোঝাই যাচ্ছে। মায়রা প্লাজো ছেড়ে সোজা হয়ে দাঁড়ায়। এরপর হেসে বলে, হোঁচট খেয়ে পড়লাম। তার একটু পরেই শিশুওয়ালা বাইক নিয়ে চলে যায়। আমি ধীরে ধীরে উঠে বসি। আশেপাশে অনেক অন্ধকার ছিল। ঝোঁকের বসে বেরিয়ে এসেছিলাম, কিন্তু তখন একা একা খুব ভয় লাগছিল। ধীরে ধীরে উঠে দাঁড়ালে দেখলাম ডান পায়ে ভর দিয়ে হাঁটতে পারছি না। জোর খাটিয়ে হাঁটতে গেলে ঠাস করে পড়ে যাই আবারও। কি যে অসহায় লাগছিল, সাথে ভয়। 5 মিনিটের পথ আমি খুঁড়িয়ে খুঁড়িয়ে 50 মিনিটে বাড়ি ফিরেছিলাম। এরপর বাড়ি গিয়ে দেখলাম বেশ বড় একটা লোহা পায়ে ঢুকে গিয়েছিল। ভয় লেগেছিল। একা একাই বের করলাম সেই লোহা। মাকে বলিনি, মা নিজে থেকে দেখেছিল পায়ের অবস্থা। এরপর আমাকে জিজ্ঞাসা করলে আমি মাকে বলি। মা বকেছিল অনেক, কারণ 3 দিন পেরিয়ে গিয়েছিল, অথচ আমি কিছুই বলিনি। পরে মা স্যাভলন, ব্যান্ডেজ আর ঔষধও এনে দিয়েছিল। ইনফেকশনের দিকে চলে গিয়েছিল। আমি 7 দিনের কোর্সের জায়গায় একদিন ঔষধ খাওয়ার পর রাতে শুতে গিয়েছিলাম। শুনলাম লাবিবের বাবা মাকে অনেক বকেছে আমায় ওষুধ কিনে দেওয়ার জন্য। সেই রাতে এত খারাপ লেগেছিল মিলা, বিশ্বাস করবি না। আমি ঘুমাতে পারিনি সেই রাতটা। শ্বাসকষ্ট চাপ দিয়েছিল সেই রাতে। আসলে আমার অ্যাজমার প্রবলেম ছিল না জানিস, কিন্তু মাঝে মাঝে হঠাৎ অবস্থা এতটা খারাপ হয়, বুঝি না কারণ। সে যাক, পরের দিন আমি সেই ডাক্তার চাচার দোকানে গিয়ে ঔষধগুলো ফেরত দিয়ে টাকা ফেরত এনে মায়ের হাতে দিয়ে দিয়েছিলাম। এইরকম করার কারণে মা আমার গায়ে সেই দিন হাত তুলতে গিয়েও থেমে গিয়েছিল। আমি হেসেছিলাম। আমি নামক উটকো ঝামেলার জন্য মায়ের সংসারে অশান্তি হয়। পরে মা আবার ঔষধ এনে আমাকে জোর করে খাইয়ে কোর্স কমপ্লিট করেছিল। মিলা ভেজা চোখে মায়েরার দিকে চেয়ে রইল। মায়েরা ঝাপসা চোখ জোড়া নিচে নামিয়ে মলিন গলায় বলে, আমি হোঁচট খেয়ে পড়ে গিয়েছিলাম, আর শিশওয়ালা আমায় দেখেও ফেলে রেখে চলে গিয়েছিল, একবারও আমার দিকে ফিরে তাকায়নি। কথাটা বলে থামে মায়েরা। কান্নারা শব্দ করে বেরিয়ে আসতে চায়। মায়েরা চোখ বুজে বেশ কসরত করে কান্নাগুলো গিলে নিজেকে সামলায়। তবুও চোখ থেকে দুফোঁটা পানি টুপ করে সাদা হেজাবের ওপরে পড়ল, যে অশ্রুতে কত শত অভিমান অভিযোগ মিলিয়ে মিশিয়ে আছে। শুধু দেখার কেউ নেই। মায়েরা মাথা নিচু করে আবারও বলে, বিয়ের পরের দেওয়া সেই থাপ্পড়গুলোর কথা আমি ভুলেই গিয়েছিলাম, কিন্তু যখন বুঝলাম এটাই সেই শিশুওয়ালা, যেমন খুশি হয়েছিলাম, ডানা ছাড়াতে উঠতে ইচ্ছে করছিল খুশিতে, তেমনি দম বন্ধ লাগতো। আসলে আমি আগে ভাবতাম শিশওয়ালা আমাকে মনে মনে ভাবতো, একটু হলেও পছন্দ করত, আর এইদিকে সেই শিশওয়ালাই আমাকে নিয়ম করে থাপ্পড় মারতো, আমায় সহ্য করতে পারতো না।
কথাগুলো বলার সময় মায়েরার ঠোঁটের কোণে মলিন হাসি লেগেছিল। ডান হাতে চোখ মুখ মুছে নেয়, মৃদু হেসে বলে, এসব বাদ দে, অনেক ফালতু বকে ফেলেছি রে, চল ওয়াশরুমে যাই। কথাটা বলে মিলার হাতটা ধরে বলে ওয়াশরুমের দিকে হাঁটতে থাকে। ওয়াশরুমে গিয়ে মায়েরা ভালোভাবে মুখ ধুয়ে নেয়, চোখ মুখ কিছুটা লাল। বেশ অনেকক্ষণ পানি দেওয়ার পর একটু স্বাভাবিক লাগলো। মিলার হাতটা ধরে আবারও মাঠে এসে দাঁড়ায় মায়েরা। এরপর হেসে বলে, আজ আসছি, বাই। মিলা কিছু বলল না। মায়েরা মিলাকে এমন প্যাচ মুখ করে থাকতে দেখে দুই হাতে দুই দিকে টেনে বিরক্ত হয়ে বলে, হাসতে পারিস না? এমন প্যাঁচা মুখও মানুষদের দেখলে আমার মেজাজ খারাপ লাগে। মিলা তবুও হাসলো না। মায়েরা মিলার যে গালে থাপ্পড় দিয়েছিল সেই গালে আরো দুটো চুমু খেয়ে বলে, নে এবার হাস ময়না, একটা থাপ্পড়ের বদলে 3টে চুমু খেয়েছি, হয়েছে? মিলাকে এইভাবে চেয়ে থাকতে দেখে আরো দুটো চুমু খেয়ে বলে, এইবার না হাসলে তোর খবর আছে। একটা থাপ্পড় মেরে 5 গুণ ফিরিয়ে দিয়েছি। জীবনে জামাইকে একটা চুমুও খাইনি, তোকেই খেলাম। মাইনসে আমাদেরকে লেসবিয়ান পদবি দেওয়ার আগে হাস বেদ্যপ ছামড়ি। এই পর্যায়ে মিলা না চাইতেও হেসে ফেলল। মায়েরাও হাসলো, বিশ্বজয়ের হাসি হেসে মিলাকে বাই বলে মেন গেটের দিকে এগিয়ে যায়। প্রায় সবাই বেরিয়ে গিয়েছে, মাঠ একদম ফাঁকা বলা যায়। মায়েরা আবারও পিছু ফিরে হাত নেড়ে মিলাটাকে টাটা বলে। মিলা মলিন মুখে তাকিয়ে রইল মায়রার পানে, চোখের কোণে কেন যেন পানি জমল। মিলা একদিন মায়রার সাথে গল্পের মাঝে কথায় কথায় তার নামের অর্থ বলে মায়রাকেও জিজ্ঞাসা করেছিল মায়রা নামের অর্থ কি। মায়রা উত্তর দিয়েছিল অসাধারণ। মিলা অদ্ভুতভাবে মায়রার দিকে চেয়ে ভাবল, মায়রা নামে শুধু অসাধারণই নয়, বরং মায়রা তার নামের অর্থের সেই বৈশিষ্ট্যটাকে কি নিপুণভাবে রপ্ত করে নিয়েছে নিজের মাঝে। এই যে বাস্তবে মায়রা অসাধারণ একটি মেয়ে, যে মেয়ে বুক ভরা কষ্ট নিয়ে হাসে, শুধু হেসেই যায়, অন্যকে হাসাতে মেতে থাকে, যেন তার কাঁধে এই দায়িত্ব কেউ গচিয়ে দিয়েছে। মিলা বোধহয় মায়রার হাসিতে আর কখনো মন খুলে হাসতে পারবে না। সে যে জেনে গেল মায়রার হাসিতেও শত শত দুঃখ ঝরে পড়ে, শুধু মানুষ তা দেখতে পায় না, কারণ মায়রা খুব যত্ন করে তা লুকিয়ে রাখে। মায়রা গেটের দিকে তাকালে দেখলো ইরফান আসছে। তাকে দেখে দাঁড়িয়ে পড়েছে। মায়রা পায়ের গতি বাড়ায়, ঠোঁটের কোণে স্বচ্ছ হাসি ফুটে ওঠে। যার প্রতি এত এত অভিযোগ, তাকে দেখেই মনের কোণে সুখ উকি দেয়। কি অদ্ভুত! মায়রা ইরফানের দিকে চেয়েই মুখে হাসি লেপ্টে মৃদু গেয়ে ওঠে, শখে তোমার সখা তোমারে বাঁধিব, তোমারেই থাকিব, বাসিব শুধু ভালো তোমারে। মায়রা ইরফানের সামনে গিয়ে দাঁড়ালে ইরফান মায়রার দিকে তাকায়। মায়রা মৃদু হেসে তার দিকে তাকিয়ে আছে। ইরফান ডান হাত মায়রার মুখে দিয়ে মৃদু স্বরে জিজ্ঞাসা করে, এত ঘামলে কিভাবে? মায়রা ইরফানের কথা মুখ টিপেই হাসে। মুখে এত পানিকে এই লোক ঘাম বলছে। অতঃপর স্বাভাবিক হয়ে বলে, এটা পানি, মায়রার কথা থেমে যায়। তখন যে ম্যাডাম তার মুখে পানি পড়েছিল তাকে দেখে মায়রা দ্রুত ইরফানের পেছনে লুকিয়ে পড়ে। ইরফান ভুরু কুঁচকে পিছু ফিরে মায়রার দিকে তাকায়, বিরক্ত হয়ে বলে, কি প্রবলেম? মায়রা দেখলো এই ম্যাডাম উল্টো দিকে চলে গিয়েছে। এটা দেখে মায়রা স্বস্তির নিঃশ্বাস ফেলল। ইরফানের দিকে চেয়ে মেকি হেসে বলে, কিছু না, টেস্ট করছিলাম আপনি আমাকে খুঁজে পান কিনা। ইরফান বিড়বিড় করে, স্টুপিড। মায়রা কিছু একটা মনে পড়তেই ইরফানের দিকে চেয়ে হঠাৎই শব্দ করে হেসে দেয়। ইরফানের স্টুপিড কথাটা শুনে মূলত তার মনে পড়ল কথাটা গতকাল বাড়ি থেকে আসার আগে লাবিব তাকে বলেছিল, আপুই আপুই, হুবিজ দুলাভাই টুপিড বয়। মায়রা অনেক ভেবে চিনতে বের করেছে স্টুপিডকে লাবিব টুপিড বলেছে, আর শিখিয়েওছে এই লোকের থেকে। ইরফান মায়রার দিকে চেয়ে চোখ ছোট ছোট করে বলে, হোয়াট? পাগলদের মতো হাসছো কেন, ইডিয়েট? মায়রা বিরক্ত চোখে তাকালো ইরফানের দিকে। এখন এই লোকের জন্য হাসাও যাবে না, অসহ্য লোক। মায়েরা লাবিব আর তার মায়ের কথা মনে পড়ল। ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, আমাকে আবার কবে গ্রামে নিয়ে যাবেন? ইরফান বিড়বিড় করে, ডিসগাস্টিং, শালার বউ হলে। মায়েরা চোখ ছোট ছোট করে বলে, কি বললেন?
ইরফান গলা ঝেড়ে বলে, নাথিং। মায়েরা আবারও জিজ্ঞেস করে, নিয়ে যাবেন? ইরফান বিরক্তির কণ্ঠে বলে, নো, এসব ভুলে যাও। কথাটা বলে মায়রার হাত ধরে তার গাড়ির দিকে এগিয়ে যায়। মায়রার মন খারাপ হলো। ভুলে যাবে কি করে? পরিবার আবার ভোলা যায় নাকি? ঘাড় বাঁকিয়ে একবার ইরফানের দিকে তাকায়, এরপর দৃষ্টি ঘুরিয়ে সামনের দিকে তাকায়। ছোট্ট একটা চাপা শ্বাস ফেলে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। গল্পটির নাম প্রণয়ের অমল কাব্য। লিখেছেন ডিআরএম সোহাগ। ভাইয়ার পেজের নাম ডিআরএম সোহাগ হানি। সবাইকে আবারও ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।